এনডি এক্সামিনেশনটা না দিয়ে নিটে শিফট করলি কি করে 2023 সালে? বাংলা মিডিয়াম থেকে তুই যে ট্রানজিশনটা করলি তোর কতটা অসুবিধা হয়েছিল? যখন ফিজিক্স অ্যাটেন্ড করছিস একবারের জন্য মনে হয়নি যে এবারে বোধহয় হবে না? সবাই ড্রপ নিচ্ছে তাই আমিও ড্রপ নিলাম, কিন্তু স্যার বুঝতে পারছি না এখন কি হবে। এই কথাটা আমি যখনই কোনো একটা ড্রপারের সাথে কথা বলি এবং যদি প্রিপারেশনের ঠিক মিডিলে থাকে কমনলি এটা শুনতে পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আমি ডক্টর দেবজ্যোতি। তো আজকে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ড্রপ তো সবাই নেয়, কেউ কেউ এরকমভাবে ড্রপ নিচ্ছে যে আমার বন্ধু ড্রপ নিয়েছে তাই আমাকেও ড্রপ নিতে হবে। কিন্তু ড্রপ নিয়ে কিভাবে পড়া উচিত, শুধু ড্রপ নেওয়ার জন্য ড্রপ নেওয়া নয়। এবং এটাও অনেক সময় আমি দেখেছি যে ড্রপ নিতে নিতে মনে হলো যে না হবে না, তার জন্য হচ্ছে একটা সাইডে একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম এবং পার্শিয়াল ড্রপ সেটার নাম দিয়ে দিলাম। তো এইগুলো কি আদৌ রেজাল্ট আনে? তো এই জিনিসগুলোকে নিয়ে কথা বলবো এবং এমন একজনের সাথে কথা বলবো সে ড্রপ নিয়েছে, একবার নয়, দুবার নয়, 3বার ড্রপ নিয়েছে এবং তারপরে ফাইনালি তার যেটা জীবনের লক্ষ্য যে আমাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা এমবিবিএস সিট লাগবে, সেটা কিন্তু সে এবছর পাবে। চলো ডেকে নেওয়া যাক যার সম্বন্ধে কথা হচ্ছে, অস্মিতাকে। তো প্রথমেই অস্মিতা, মেনি কংগ্রাচুলেশনস তোর র্যাঙ্কের জন্য। কত র্যাঙ্ক এসেছে? 15,823। 15,000, ওকে, খুব ভালো র্যাঙ্ক। গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডেফিনেটলি শিওর, এটা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু তোর স্টোরিতে যেটা আমার খুব ইউনিক লাগে এবং তোর এন্টায়ার যে জার্নিতে 2022 সালে তুই যখন হচ্ছে ক্লাস 12-এর এক্সাম দিচ্ছিলিস তখন কিন্তু তোর নিটের মানে কোনো ইচ্ছেই ছিল না, তুই এনডিএ এক্সামিনেশন দিচ্ছিলিস। তো এনডিএ এক্সামিনেশনের প্রথমত কারণটা কি ছিল, আর তুই এনডিএ এক্সামিনেশনটা না দিয়ে নিটে শিফট করলি কি করে 2023 সালে? স্যার, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি দেশের জন্য কিছু করব। তো আমি চাইতাম যে আমি সবসময় ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাথে যুক্ত থেকে আমি এই পুরো দেশটাকে আমি সার্ভ করতে চাইছিলাম। আচ্ছা, আমি 2022 সালে এনডি এক্সাম দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু সেখানে যেহেতু আমাদের রিটেন এক্সামের পাশাপাশি একটা ফিজিক্যাল এক্সামিনেশন হয়, তো ফিজিক্যাল এক্সামিনেশনের একটা প্রপার গাইডলাইন আছে যে ওখানে আমাদের দুটো আইলিডকে প্রপার হতে হবে। হ্যাঁ, দুটো আইলিডে, কিন্তু আমার ছোটবেলা থেকে আমার লেফট আইলিডে একটা সমস্যা আছে। এটা আমার নার্ভাস কন্ট্রোলে থাকে না, এটা আমার এনি টাইম ব্লিঙ্ক হয়ে যায়। আর এটা তোর ভলান্টারি কন্ট্রোলের মধ্যে নেই, যে কোনো সময় লেফট আইলিডটা হচ্ছে ব্লিঙ্ক হয়। হ্যাঁ, যে কোনো সময় এটা হতে পারে, পার্শিয়াল টোসিস টাইপ। তো তার জন্য আমাকে বাধ্য হয়ে এনডিএর আমার এখান থেকে আমাকে সরে আসতে হলো। তো তখন আমার নিজেকে খুব ডিমোটিভেটেবল, মন ভেঙে গেল পুরো। এটা হয় আর কি, ড্রিম না পেলে যেটা হয়, খুবই ডিপ্রেসড লাগতাম। ভাবলাম কি করব, আমার তো লাইফে যেটা হোপ ছিল, যেটা আমার এইম ছিল, সেটা আমার একেবারেই আর নেই। তো তারপর আমার প্যারেন্টসরা আমাকে মোটিভেট করলো। আচ্ছা, অল্টারনেটিভ একটা ক্যারিয়ার কথা হতো। এবার আমার অবভিয়াসলি ফার্স্ট প্রায়োরিটিতে ছিল যে আমি আর্মি হব, অ্যান্ড সেকেন্ডে যদি সেটা না হয় তাহলে ডক্টরের হওয়ার কথা আমি ভেবেছিলাম। 2023 না, 2022 তে। আচ্ছা, 23 তে কি হলো? 23 তে হচ্ছে গিয়ে আমি ফার্স্ট টাইম নিট দিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে নিট আর কিরকম এক্সাম হবে, যেরকম আমরা বোর্ডসে পড়ি সেরকম পড়েই আমি জাস্ট দিতে চলে হয়ে যাবে। কিন্তু আমি এক্সাম হলে গিয়ে দেখলাম গল্পটা পুরো অন্য। এখানে আমার বোর্ডসে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিলাম, তো আমার ওখান থেকে আমি কোশ্চেন সেরকম কমন পাইও নি। অ্যান্ড আমার ফার্স্ট ইয়ারের স্কোর ছিল 2023 তেমন কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো কোয়েশ্চেন তো কমন আসেনি। তখন কি তুই মানে কোনো জায়গায় প্রপারলি নিটের প্রিপারেশন নিতিস? মানে তোর ধারণা ছিল যে ওয়েস্ট বেঙ্গলের? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে আমরা যেরকম এতদিন বোর্ডসের পড়া পড়ে সেইগুলো থেকেই প্রশ্ন আসবে, পড়ে আসলেই একেবারে নিটে। তখন এনসিইআরটি পড়তিস না? একদমই না। তো 2024 সালে তো দিয়েছিলিস, তোর স্কোরও এসেছিল একটা এবং ভালো স্কোরই সেটা। তো সেটার সময় কেন হলো না হাই কাট অফ? হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার, আমি ভেবেছিলাম যে আমার হয়ে যাবে, যদি গভর্নমেন্টও না হয় আমি সেমি গভর্নমেন্টে ভর্তি হয়ে যেতে পারবো। এই যে 24 সালে হলো না, মানে 22 সালে আর্মি হতে চেয়েছিলিস, এনডিএতে যাওয়ার চেষ্টা করেছিলিস, এনডিএতে যেতে পারলি না। 23 সালে তোর মানে প্রপারলি গাইডেড হোসনি নিট দিতে গিয়েছিলিস, কিন্তু যাই হোক হলো না। 24 সালে হাই কাট অফের জন্য হলো না, এই এতবার হলো না, রিজেকশন। তো 25-এ মোটিভেশনটা পেলি, মানে কি করে স্টার্ট করলি? স্যার, 25-এর দিকে যখন আমি 24-এ রেজাল্টটা দেওয়ার পর দেখলাম হলো না, একদম ভেঙে পড়েছিলাম যে এতবার হলো নার পরও এবারও হলো না। আচ্ছা, তখন আমার পাশে শুধু আমার প্যারেন্টস ছিল, ওকে, আর কেউ ছিল না। আমার প্যারেন্টসরা আর আমার টিচাররাও ছিল, এটা আমি স্যার একদম বলবো। তারা আমাকে বললো যে এটাই একদম শেষ না, যে 24-এ হলো না,
এরপরে আবার একটা 25-এর জন্য দেওয়া যেতে পারে, 25-এর জন্য শুধু। এবার স্যাররা পুরো স্যাররা আর প্যারেন্টসে বললো যে এবার তুমি কি চাও করতে, পুরো আমার উপর ডিসিশনটা দিয়ে দিল। তখন আমি আমার এখনো মনে আছে আমি পুরো 2 দিন নিয়েছিলাম কারোর সাথে কথা বলে ডিসিশন নিতে। এক্স্যাক্টলি পুরো 2 দিন। ফুল ড্রপ নিয়েছিলিস না পার্শিয়াল ড্রপ? ফুল ড্রপ নিয়েছিলাম। মনে হলো না যে আমার তো 2-3 বছর হলো না, তারপরে তো আমার তো উচিত না হচ্ছে আমার তো পার্শিয়াল, যেটা চারিদিকে কমন দেখি যে আমি যদি 1 ইয়ার ড্রপার হই তাহলে সেকেন্ড ড্রপটা ফুল ড্রপ, যদি 2 ইয়ার ড্রপার হয় সেকেন্ড ইয়ারটা হয়তো ব্রেকেটে ফুল ড্রপ, আর থার্ড ইয়ার ড্রপ মানে তো পার্শিয়াল ড্রপ হতেই হবে, বাবা বিশ্বাস করবে না, ভরসা করবে না। তোর ক্ষেত্রে আমি খুবই লাকি যে আমার প্যারেন্টসরা খুবই সাপোর্টিভ। আমার প্যারেন্টসরা বলেছে যে তুমি যেটা করো, যে কোনো একটা নৌকায় চলো, 2টো নৌকায় পা দিলে 2টোই ডুববে, তুমি যে কোনো একটা লাইনেই থাকো। এবং সেখান থেকে আমি খুবই লাকি যে আমার প্যারেন্টস আমাকে খুব সাপোর্ট করেছে। এবার 2024 সালে যখন আমি ভাবলাম, এবার আমি একটু স্টপ করাচ্ছি, আমি একটা কথা বলবো, তোর ক্ষেত্রে তো তোরও তো মনের মধ্যে জিনিস চলে, সবাই অনেক কিছু কমিট করতে বলছে বা কাইন্ড অফ তোর একটা রেসপন্সিবিলিটি ফিল আসছে যে না কিছুটা করতে হবে, এত কিছুর পরে এত কিছু তোকে সাপোর্ট করলে এটাও কিন্তু ভাবতে হয়, তাকে রিটার্ন দিই, নিজেকে রিটার্ন দিই, হোয়াট এভার। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ড্রপ দেওয়ার যখন তুই ডিসিশন নিচ্ছিস, একবারও সেকেন্ড থট এলো না যে হচ্ছে যদি না পাই তাহলে অন্য একটা প্যারালাল কিছু করে রাখি অপশন? হ্যাঁ স্যার, আমি এটা সবসময় ভেবেছিলাম যে এবার আমি নিচ্ছি, এবার আমার পথটা হচ্ছে কি একটা সুতো চলার মতো। প্যারেন্টসও আমার থেকে চায় যে আমি যেহেতু এই একটা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি, তো সেটা যাতে পূরণ হোক। এবং তখন আমার মনে এটা ছিল যে যদি 2025-এ না হয় তাহলে কি আমি আর প্যারেন্টসকে নিজের মুখ দেখাতে পারবো? এবং তখন মনে হলো না যে হচ্ছে যে একবার অন্য একটা কোর্সে ভর্তি হয়? স্যার সত্যি কথা বলতে তখন আমি একটু মানে ওই 2 দিন বললাম আমি আইসোলেশনে ছিলাম, সেই 2 দিন আমি ডিসাইড করে নিয়েছি যে এইবার আমাকে করতে হবে যে করে হোক। ফার্স্টে যখন আমার 2 দিনের আগে আমি ভাবছিলাম যে তাহলে কি অন্য এক জায়গায় ভর্তি হয়ে যায়, বিডিএস এ ভর্তি হয়ে যায়, তারপর সেখান থেকে করতে করতে আমি আর একটা ড্রপ দেবো। কিন্তু তারপর আমি ভেবে দেখলাম যে আমি পারবো না এটা, মানে বিডিএস এর সাথে তুই করিসনি না। 2025-এর প্রিপারেশনের সময় তোর কাছে অপশন ছিল বিডিএস পড়তে পড়তে আমি এমবিবিএস এর মানে নিটের জন্য প্রিপেয়ার করব, কিন্তু করিসনি। না, আমি বিডিএসটাও নিসনি, যেটা 24 এ পেয়েছিলিস। হ্যাঁ, আমি বিডিএসটাও, মানে এটা সবার লক্ষ্য করা উচিত যে ফুল ড্রপ মানে করার জন্য না একটা কনফিডেন্স, এটা কি বলবো কাইন্ড অফ একটা স্ট্রেংথ লাগে, এই স্ট্রেংথটা কিন্তু থাকতে হবে, মানে এটা রিকোয়ার্ড স্ট্রেংথ, এটা তোমার একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, আমার তো তাই মানে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি তোকে করতে চাই, আমি তোর সাথে যখন আলোচনা করছিলাম তুই বলেছিস যে বেঙ্গলি মিডিয়ামে তুই বারাসাতের একটা স্কুলে পড়তিস এবং সেই স্কুল থেকে তুই 12-এর জন্য তৈরি হয়েছিস, এবং তুই তারপরে হচ্ছে নিটের তুই আসিস যখন তুই দেখতে পাস যে বইগুলো ইংলিশে লেখা, সিলেবাসটাও সিবিএসসির কারিকুলামের বইয়ের আর কি, এনসিইআরটির কথা বলছি। এই যে ট্রানজিশনটা ছিল মানে বাংলা মিডিয়াম থেকে তুই যে ট্রানজিশনটা করলি, তোর কতটা অসুবিধা হয়েছিল বা কতটা সুবিধা হয়েছিল? আর তোর যে অসুবিধাগুলো হয়েছিল সেগুলো যাতে তোর আপকামিং ডেসে যারা আছে তাদের যাতে অসুবিধাগুলো না হয়, তারা যাতে ইজিলি মানে তুই যে ভুলগুলো করেছিস সেই ভুলগুলো যাতে তারা না করে, যাতে করে তারা কম টাইমে যেটা তুই মানে যেটা তুই রিকভার করতে হয়তো টাইম নিয়েছিস 1-2 বছর, তারা যাতে কম টাইমে রিকভার করতে পারে, সেটা রকম কি বলতে চাস তুই বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য? ওকে, আমি যখন ফার্স্টে এনসিইআরটি করতাম তখন আমার একটা পেজ জাস্ট কভার করতে মানে পুরো বুঝতেই আমার সময় লাগতো যে এটা কি বলতে চাইছে সারমর্মটা কি। আর এন্ড মোরাললেস আমার 1 ঘন্টা লেগে যেত একটা জাস্ট সিঙ্গেল পেজ কভার করতে। 1 আওয়ার একটা পেজ কভার করতে? বায়োলজি, শুধু বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রির কথা আমি বাদই দিলাম, শুধু বায়োলজি, যেটা তাতেই 1 ঘন্টা লাগতো। তাতেই আমার 1 ঘন্টা লেগে যেত, যেহেতু আমি পুরো ইংলিশে পড়ছি ফার্স্ট টাইম। আচ্ছা, তারপর আর আমার তখন রিটেন হ্যাবিটটা ছিল না, যেটা আমার সব থেকে খারাপ ছিল, যে আমার তখন রিটেন হ্যাবিটটা ছিল না। আমি যখন আস্তে আস্তে এই জিনিসটার ভিতরে ঢুকলাম তখন আমি এনসিইআরটি যদি আমি হাফ প্যারাও পড়তাম সেটা আমি একবার নোট করার চেষ্টা করতাম, সেটা নোট করে নিজের মধ্যে করে শর্টে লিখে নেওয়া। এক্স্যাক্টলি, নিজের মধ্যে শর্টে করে লিখে নেওয়া। তারপর যখন আমার একটা চ্যাপ্টার পড়া হলো তখন আমি একবার শর্ট নোটটাকে দেখে নিলাম, এন্ড দিস ইজ ভেরি হেল্পফুল। আচ্ছা, সবাইকে তুই এটাই সাজেস্ট করতে চাস? এক্স্যাক্টলি, সবাইকে আমি এটাই সাজেস্ট করবো, যদি 2টো লাইনও সে পড়ে, সেই 2টো লাইন যেন নিজে লেখে। এই রিটেন ক্যাপাবিলিটি আমাকে অনেক হেল্প করেছে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টিপস, আমার মনে হয় তোমাদের সবার ফলো করা উচিত যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে নিটের জন্য প্রিপারেশন করছো, যে বইটা যেহেতু এতদিন বাংলা মিডিয়ামের বই বা বাংলা লেখা বই পড়তে, তো যেটা অস্মিতা বললো আমার মনে হয় খুব ভালো করে এটা শুনবে, মানে দিস ইজ সামথিং দ্যাট উইল ট্রুলি হেল্প ইউ, যেটা খুব দরকার ছিল। আমি এই জন্য ওকে জিজ্ঞেস করেছিলাম। আমি একটা কথা অস্মিতাকে জিজ্ঞেস করবো যে
এনকিউপি ব্যাচ, নিট কুইক প্রিপারেশনস ব্যাচ, তার আগে থেকে বায়োলজিতে আমি দেখেছি তুই আমার ক্লাস করেছিস। তো আমি সেই জায়গা থেকে জানতে চাইবো যে তুই কোন কোন সাবজেক্টসের জন্য তুই ভিডিওস বা কোন কোন সাবজেক্টসের জন্য লাইভ ক্লাসেস এগুলো ফলো করেছিস? লাইভ ক্লাস আমার মেইনলি বায়োলজিটার খুব দরকার ছিল, কারণ আমার বায়োলজির প্রপার কনসেপ্টটা না ক্লিয়ার ছিল না। তো বায়োলজির জন্য আমি অবভিয়াসলি স্যার আপনার লাইভ ক্লাসে তো আমি থাকতামই। আর তুই থাকতিস, আমি এটা দেখেছি, মানে ফার্স্ট টু লাস্ট পুরো থ্রু এন্ড থ্রু প্রেজেন্ট থাকতিস। হ্যাঁ, আর সবথেকে ইম্পর্টেন্ট প্রেপমেন্টে যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে কি প্রত্যেকটা আমরা যখন ইভেন জিটিও দিতাম, জিটি ঠিক মোর অর লেস 1.5 আওয়ার পরে ওর একটা সলভের পুরো ভিডিও থাকতো এবং সেটা ওটা আমি পুরোটা দেখতাম এবং সেটা সত্যি হেল্প করেছে। কারণ ওখানে আমি যেটা ভাবতাম যে এটা মনে হচ্ছে এটা হবে না, এটা হবে, এবং ওটা ঠিক হয়েও গেল। কিন্তু কেন ঠিক হলো সেটা স্যাররা একদম ভিডিওতে এক্সপ্লেন করে দিত এবং সেখানে তখন আমি ওগুলোকে নোট করে রাখতাম যে আমি এইগুলোতে ভুল করে ঠিক না ঠিক করে ঠিক, হ্যাঁ সেটাও আমি ভুল করে হয়তো মেরে দিয়েছি কিন্তু সেটা ঠিক হয়ে গেছে, সেটা পরে স্যাররা একদম বুঝিয়ে দিত এবং সেটা সঙ্গে সঙ্গে আমি খাতায় লিখে রাখতাম এবং আপকামিং মক টেস্ট গুলোর জন্য আমি ওটা আবার ফলো করতাম যে আচ্ছা এটা বুঝতে পারিনি, তাহলে হচ্ছে গিয়ে এবার আমাকে এটা ফলো করতে হবে। না, তুই খুব ভালো ইমপ্রুভ করছিলিস লাস্টের দিকে, আমি দেখেছি। মানে এবং নিটেও যখন আমরা তো সবাই ওয়ারিড ছিলাম ফিজিক্স কোশ্চেন টাফ এসে যাবে কে কত পাবে, যখন আমি শুনলাম যদি 550 অ্যারাউন্ড একটা স্কোর পাচ্ছিস, তো আমরা অ্যাটলিস্ট এনশিওর হয়ে গেছিলাম যে দেখ মেয়েটা চান্সটা পাচ্ছে এবছর। এবং ভালোই হলো, ফাইনালি 15,000 র্যাঙ্ক ইজ এ ভেরি গুড র্যাঙ্ক, মানে একটা প্রমিসিং কলেজ, একটা ভালো কলেজ মানে পাওয়া, এটা ডেফিনেটলি। আমি এখানে আরেকটা জিনিস তোকে জিজ্ঞেস করতে চাইবো যে তুই ম্যারাথন সেশনস নিয়ে আমাকে বলছিলিস যে ম্যারাথন সেশন এন্ডের দিকে যেটা আমাদের হয় সেটা তুই করেছিলিস। তো ম্যারাথন সেশনসে তুই কোন কোন মানে এডুকেটার্সকে কোন এডুকেটর ম্যারাথন করেছিলিস? ম্যারাথন এডুকেটার্সে আমি আপনারটা করেছিলাম, রিমা ম্যামেরটাও করেছিলাম, আরজেটি স্যার আর কেআর স্যারেরটাও করেছিলাম। এই পুরো ম্যারাথনটা হচ্ছে কি পুরো একটা গুছিয়ে পুরো 11 and 12 পুরো এনসিইআরটিটাকে একটা অনেক রাত অবধি ম্যারাথন করাতাম আমরা, অনেক সময় এরকম হয়েছে অনলাইন, তো ভোর অবধি অনেক সময় হয়েছে। তো একটু তো অসুবিধা হতো নাকি? একটু অসুবিধা হতো ওই শেষের কটা দিন, কিন্তু সেগুলো হচ্ছে আলটিমেটলি পেড অফ। হ্যাঁ অবভিয়াসলি আলটিমেটলি পেড অফ। হ্যাঁ সেটাই, ম্যারাথন অ্যাকচুয়ালি নামটাই ওই জন্য ম্যারাথন, যে 12 ঘন্টা টানা ক্লাস মানে সেটা করা। অফলাইনে গুলো ওরকম না, অনলাইনে গুলোর ক্ষেত্রে হয়েছিল। কোন ম্যারাথনটা বেশি ভালো লেগেছিল, অফলাইনটা না অনলাইনটা? অফলাইনটা অবভিয়াসলি অফলাইনটা বেশি ভালো লেগেছিল, কারণ রাইট টাইমে ফিনিশ হয়ে গেছিল, অনলাইনটা রাত অবধি চলছে। যাই হোক, আলটিমেটলি সবকিছু যে পেড অফ, এটাই ইম্পর্টেন্ট যেটা হয়েছে। এআইটিএস এর আমি যেটা তোর ক্ষেত্রে আলোচনা করতে চাইবো, এআইটিএস এ তোর প্রথম দিকে এআইটিএস এ কিরকম স্কোর আসতো? প্রথম দিকের এআইটিএস এ যখন আমরা 3 hour 20 minutes পেতাম। তুই প্রেপমেন্টে কতগুলো এআইটিএস দিয়েছিস? আমি প্রেপমেন্টে 10টা এআইটিএস দিয়েছি। প্রথম দিকে কিরকম স্কোর আসতো? 10টা এআইটিএস হয় প্রথম দিকে? কতগুলো? প্রথম দিকে ফার্স্ট এরটা আমার 605 এসেছিল, তারপরেরটা আমার এসেছিল 599, তারপরটা ছিল 623। একবার মাঝে নাম্বার কমেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, যখন হচ্ছে কি আমাদের টাইমটা 3 hour 20 minutes থেকে কমে 3 hour-এ করে নেওয়া হয়েছে। 20 মিনিটের জন্য নাম্বার কমতে থাকলো এবং সেটা একটা ম্যাসিভ ড্রপ হয়েছিল। অপশনাল কোশ্চেনে চলে গেল। হ্যাঁ 520, তারপরেরটা আরো কম হয়ে গেছিল 500 আমার মনে আছে। তারপরে আবার ব্যাক করলি কি করে? হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে মানে এবারে ফিজিক্স নরমাল হলে তুই আবার 600 পেতি, সেটা আমি কোয়াইট শিওর। তো মানে এই যে ব্যাকটা করলি, মানে সেটা মানে কি করে করেছিলিস? মক টেস্টের ক্ষেত্রেও জিজ্ঞেস করব। মক টেস্টের ক্ষেত্রে আমি ব্যাকটা করলাম কারণ টাইম ক্রাঞ্চেস অনেকের ইস্যু হবে, টাইম ম্যানেজমেন্ট, তো তাদের ক্ষেত্রে তোর এই কথাটা হেল্প হবে। আমি বাড়িতে একটা শর্ট টাইমের ভিতর প্র্যাকটিস করা শুরু করেছিলাম যে আমি 40 কোশ্চেন করব 45 মিনিটসে। আমি অ্যালার্ম দিয়ে রাখতাম, সবসময়ই বলতাম। হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, এটা খুবই হেল্পফুল। 45 মিনিটসে হয়তো আমার 40টাও হতো না, হয়তো আমার 45 মিনিটসে আমি 30 করতাম, কিন্তু ওই অবধি করে আমি স্টপ হয়ে যেতাম। তারপর দেখতাম যে ওর ভিতরে আমি কটা কারেক্ট করছি, কটা রং করছি। এবার আস্তে আস্তে এই 45 মিনিটসে হয়তো 37টা আমার ম্যাক্স টু ম্যাক্স হয়েছে, কিন্তু এটা আস্তে আস্তে আমাকে প্র্যাকটিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার মনে হয় সবার এটা লক্ষ্য করা উচিত যে বাড়িতেও যখন আমরা প্র্যাকটিস করছি তখনও কিন্তু আমাদেরকে ঘড়ি ধরেই এমসিকিউ প্র্যাকটিস করা উচিত। মোস্ট অফ দ্য টাইম কি হয়, বাড়িতে করছি আচ্ছা ঠিক আছে শুয়ে বসে এরকম করে 3 মিনিট 4 মিনিট কোনো কোয়েশ্চেন 20 মিনিট ধরে করছি, কোনো সিরিয়াসনেস নেই। আধ ঘন্টার মধ্যে মনে হচ্ছে যে আধ ঘন্টার মধ্যে 10টাই কোয়েশ্চেন করতে পারলাম, এগুলো করা যাবে না। বাড়িতেও প্রপারলি টাইম ধরে এমসিকিউ করতে হবে, ওগুলোকে একটা ছোট ছোট এক্সাম ভেবে নিতে হবে, দিয়ে পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। মেন্টরশিপ আমার ফার্স্ট মেন্টর যিনি ছিলেন অর্পণ স্যার, স্যার ভেরি হেল্পফুল। স্যার আমাকে রীতিমতো আমার ভাইভাও নিতেন।
কোশ্চেন করতো মাঝে মাঝে। এক্স্যাক্টলি স্যার, বিভিন্ন চ্যাপ্টার আমাকে একদিন বলে দিত, তো তারপর আমাকে কোশ্চেন সলভ করতে দিত, কোনোদিন ভাইভা নিত একদম অন ক্যামেরা। তারপর রেনেসা ম্যাম আমাকে হচ্ছে কি যখন আমার এরকম নাম্বার একটা ম্যাসিভ ড্রপ হলো, তখন আমি ভেবেছিলাম কি তাহলে কি এবছর আর হবে না, আবার নাম্বার সেই 500-520। তারপর রেনেসা ম্যাম আমাকে আস্তে আস্তে মোটিভেট করলো যে এখানেই তো শেষ নেই, এটা জাস্ট মক চলছে, এখন আমাদের নিটের এক্সামটা এখন আমাদের 4 মান্থস বাকি আছে। তো তারপর আমি আবার কাম ব্যাক করা শুরু করলাম। তারপর আস্তে আস্তে আমার সেটা 540 হলো, 550 হলো, 580 হলো, ইভেন লাস্ট এক্সামে আমার AITS 9 আমার 600 অ্যাভাব গেছে। বাহ 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 বাহ, খুব ভালো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাইবো, আমি মোটামুটি লাস্টের দিকেই চলে এসেছি। নিট 2025 মানে এক্সাম হল মানে একটা অন্য ব্যাপার, একটা অন্যরকম একটা আনসার্টেনটি, একটা ফিজিক্স কোয়েশ্চেন ডিফিকাল্ট। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মানে সব থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোন কোন সাবজেক্ট অ্যাটেম্প্ট করেছিলিস? ফার্স্ট অ্যাটেম্প্ট করেছি বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স। তো যখন ফিজিক্সটা অ্যাটেম্প্ট করছিস একবারের জন্য মনে হয়নি যে এবারে বোধহয় হবে না? স্যার সত্যি কথা বলতে ফার্স্ট 15 মিনিট যখন আমি ফিজিক্সের কোশ্চেনটা দেখছি, আমি 2টো কোশ্চেন সলভ করতে পেরেছিলাম 15 মিনিটে 2টো কোয়েশ্চেন? এক্স্যাক্টলি স্যার, কারণ ফার্স্ট এটা আমি দেখছি এটা টাফ, ওকে নেক্সট দেখছি এটা লেন্দি, ঠিক আছে এটা শেষে করবো, ওরকম করতে করতে 15টা কোশ্চেন দেখে ফেলেছি কিন্তু একটাও সলভ করিনি। এরকমও হয়েছে, মানে আমাদের হয়তো আমার কোশ্চেন অরিয়েন্টেশনটাও এরকম ছিল যে সবগুলো একদমই তাই, প্রথম দিকে ডিফিকাল্ট গুলো পেয়ে গেছি। তারপর আমার মনে হলো যে না, আমাকে এখানে সলভ করতে হবে, বাকিরাও করছে, আমাকে করতে হবে, আমাকে যে করে করতে হবে। তারপর আমি আমার মনে এখানেই তোর ওই এনডিএ ট্রেনিংটা কাজে লেগেছিল। এক্স্যাক্টলি স্যার, তখন আমি একটা একটা করে ধরলাম যে ঠিক আছে এটা মোরালেস আমি 1 মিনিটে সলভ করতে পারবো, করে নিলাম। তারপর আমার 22টা আমার করতে পারলাম। তারপর আমি তখন আমার হাতে আরো 15 মিনিট ছিল, তো সেই 15 মিনিটসে আমি আরো 6টা অ্যাটেম্প্ট করলাম। আচ্ছা, অ্যান্ড আমার নিটে অ্যাকচুয়ালি আমার 26টা কারেক্ট গেছে আর 2টো রং গেছে ফিজিক্সে। তাও ভালোই স্কোর, নট ব্যাড, মানে এই আর নিটের কম্প্যারিজনে তো যথেষ্টই ভালো স্কোর ফিজিক্সে। আর একটা জিনিস বলবো, এক্সামে যে ইনভিজিলেটর যারা ছিলেন মানে তারা কতটা কোঅপারেটিভ ছিল, বা সেখান থেকে কোনো সমস্যা আছে? কারণ যারা শুনছে তারা এটা জানতে চায় যে, যেমন একটু আগে যখন পরমব্রত ইন্টারভিউ নিচ্ছিলাম, পরমব্রত জিজ্ঞেস করেছিল এক্সাম হলটা কিরকম থাকে, ও জিজ্ঞেস করেছিল আগের দিন। তো তুই নেক্সট ইয়ারের জন্য যদি একটু বলে দিস যে মানে এক্সাম হলে তোর দিক থেকে কোনো প্রবলেম ছিল কি ইনভিজিলেটর? আমার এক্সাম হলে আমি যখন ফিজিক্স করছিলাম তখন আমি একটা ম্যাসিভ প্রবলেম ফেস করেছিলাম, কারণ আমরা যখন ফিজিক্সের কোশ্চেনগুলো সলভ করি তখন ওই কোশ্চেনটার সাথেই আমরা ওটা রাফ করতে চাই। রাইট। আমাদের ইনভিজিলেটররা প্রত্যেককে সেটা করতে দিচ্ছিল না, আমাদের বলছিল যে পুরো কোশ্চেনের পিছনে একটা রাফ করতে দেয়নি সবাইকে। কি বলছিল? সবাইকে বলছে যে আমাদের ইনস্ট্রাকশন আছে যে এখানে করা যাবে না, কোশ্চেনের লাস্টে করতে হবে। হ্যাঁ, যেখানে অনেক টাইম লাগবে তো করতে, আবার বারবার করবে। এক্স্যাক্টলি, পুরো পেপারটা উল্টে। এবার যখন একটা হলে 2টো ইনভিজিলেটর থাকে, তো দুজন মোটামুটি মোরাললেস একই জায়গায় থাকে না, পাশাপাশিই থাকছে। তো আমরা যখন দেখছি উনি সামনে আসছে, তখনই আমরা হচ্ছে কি পিছনটা সরিয়ে আবার করে নিচ্ছি। যখন দেখছি উনি আমাদের দিকে আসছে, তখন আবার একটু পিছনে ব্যাক করে এক সাইড রাফ করছে। সো রাফ স্পেস, ফাইন্ডিং আউট দ্য রাফ স্পেস ফর দ্য রাফ, এই প্রবলেমটা বাকিদের জন্য হয়েছে কিনা আমি জিজ্ঞেস করবো ডেফিনেটলি বাকি পডকাস্ট গুলোতে, বাট তোর ক্ষেত্রে তো হয়েছে সেটা শুনতে পেলাম। এবং অনেক ক্ষেত্রে কিন্তু এরকম আছে যে আনসার এবিসিডি মার্ক করা হয় না পেপারে, করতে দেয় না, বলে করবে না। ওটা আমাদেরও করতে দিচ্ছিল না, কিন্তু আমরা ওই লুকিয়ে ছড়িয়ে যেরকম করা যায়, কারণ এগুলো তো মানে কি বল, পেপার আছে তো পেপারে তো লিখবই। আমি মোটামুটি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার লাস্ট কোয়েশ্চেন তোর কাছে, যে তুই যেহেতু ড্রপ করেছিস এবং সত্যি কথা বলতে গেলে তুই অনেকবার নিজের মাইন্ডসেট সাকসেসফুলি চেঞ্জ করেছিস, এনডিএ দেবো, এনডিএ হলো না, ড্রপ 1, ড্রপ 2, ড্রপ 3, এই যে জিনিসগুলো তুই করলি, এবং তার মধ্যে দিয়ে আমার একটাই বক্তব্য যে তোর কি মনে হয় যে এমন কোন 3টে জিনিস তোর মধ্যে ছিল যেই 3টে জিনিস না থাকলে এই এত মানে টার্নিং পয়েন্টস বা এত টার্নকে সামলানো যেত না? আমার ফার্স্টেই ছিল হচ্ছে যে আমি কনফিডেন্স ছিলাম যে ঠিক আছে আমার এনডিএ হয়নি, এবার আমি এটা পারবো করতে, জাস্ট আমাকে পেশেন্স রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড অফ অল অনেস্টি হচ্ছে কি আমি ফার্স্টের দিকে আমার 720-তে 200ও আমার মার্কস এসছে, কিন্তু আমি তখন জাস্ট অনেস্ট ছিলাম এবং মনে মনে সবসময় নিজেকে বুঝিয়েছি। কনফিডেন্সের জায়গায় পেশেন্স ওয়ার্ডটা ইউজ করলি, যে পেশেন্স লাগে, সেকেন্ড অনেস্টি লাগে। তো অনেস্টি ইন টার্মস অফ যে আমি এই জিনিসটা করছি এটা প্রপার
এবং সবসময় তো এরকম হতো না যে আমি সব জায়গায় গিয়ে মক দিচ্ছি, কখনো বাড়িতেও মক দিচ্ছি। রাইট, অনলাইন অন ক্যামেরা ওএমআর বেস্ট। এক্স্যাক্টলি, তখন আমি একদম ফেইথফুল ওয়েতে যতটা টাইম দিচ্ছে তার 15 মিনিট আগে শেষ করার চেষ্টা করছি। এটা যেমন জিজ্ঞেস করি, প্রেপ মেডে যেমন অন ক্যামেরাটা ওএমআর বেস্ট হয়, এটা কি মানে ভালো লাগতো? মানে এটা অবভিয়াসলি স্যার, সবাই হলে দিচ্ছি এবং আমার সাথে আরো 30 থেকে 35 জন আমরা সবাই অন ক্যামেরা দিচ্ছি। এটা বাড়িতে বসে আমাদের একটা এক্সাম হলের ফিলিং দিত। একটা টাইমের ভিতর শেষ করতে হবে, এই টাইমের পরে যদি আমরা সাবমিট করি তাহলে আমাদের ওএমআর চেক হবে না, সেরকম একটা স্ট্রিক্টনেস এখানে ছিল, যেটা আমাদেরকে পুরো এক্সাম হলের এক্সপেরিয়েন্সটাই দিত। আচ্ছা, এটা তুই একদম বেশ ভালো, তোকে হেল্প করেছে। আচ্ছা, তো এটা 2 নম্বর টিপস অনেস্টি গেল, যে বাড়িতে বসে যখন দিচ্ছি অনেস্টির সাথে দিচ্ছি, এবং মোস্টলি অন ক্যামেরা হয় বলে অনেস্টি দিতেই হয়। আর তুই যেটা বললি যে সার্টেন টাইম পরে জমা দিলে ওএমআর ইভ্যালুয়েট হবে না, তো এদিক ওদিক রেফার করতে গেলেও কোনো লাভ নেই। সো বেসিক্যালি দুটো হলো, ফার্স্ট হচ্ছে পেশেন্স, সেকেন্ড হচ্ছে অনেস্টি, থার্ড লাস্ট পয়েন্ট। থার্ড আমি বলবো টাইম ম্যানেজমেন্ট একটু করতে হবে, কারণ আর টাইম ম্যানেজমেন্টের জন্য প্রপার ওয়ে হচ্ছে গিয়ে হাতে লিখে প্র্যাকটিসটা করতে হবে। হাতে লিখে প্র্যাকটিস, এক্স্যাক্টলি, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, যেটা আমরা নর্মাল পড়ে যাই সেটাও হাতে লিখে প্র্যাকটিস করতে হবে এবং টাইমের ভিতরে। ঠিক, লিখে লিখে প্র্যাকটিস। এক্স্যাক্টলি, আর রিভিশন, আগে লেখা তারপরে পড়া, লেখা পড়া। আমাদের টিচার এরকম বলতেন যে দেখো বাবা, আগে লেখা তারপর পড়া, পড়া লেখা কিন্তু নাম দেয়নি, আমরা লেখা পড়া বলি। এরকম করে আমাদের টিচার আমাদেরকে বলতেন। সত্যি কিছু জিনিস এজ ওল্ড ছিল, আছে এবং থাকবে, এবং যেগুলো সারা জীবন একটা লার্নার থেকে যদি আমরা অ্যাচিভার হতে চাই, লার্নার থেকে যদি আমরা জীবনে অনেক বড় কিছু জায়গায় যেতে চাই, তাহলে সেই জিনিসগুলো কোনোদিনই পাল্টাবে না। তো আজকের পডকাস্ট থেকে অস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। ও খুব ভালো ভালো কোর কথাবার্তা বলেছে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। এই যে লিখে লিখে পড়া, এই ব্যাপারটা কতজন রিয়েলাইজ করে আই ডোন্ট নো। আমি সবসময় তো ক্লাসে বলি যে আমি তোকে ইমেজ ড্রয়িং বুক এই সমস্ত করতে বলতাম, ইমেজের বইও ছিল যেখানে আমাদের জাস্ট ছবিটা ডায়াগ্রামটা দেওয়া থাকতো, এবার আমাদের পয়েন্টিং করতে হবে আইবিকিউ এর কথা বলছে। এটা আইবিকিউ এর কথা স্নেহাও বললো পডকাস্টের সময়। তো আজকের পডকাস্টে এইগুলোই আমার আলোচনা করার ছিল, এবং আমি সবাইকে বলবো যারা আপকামিং ডেজে নিটের প্রিপারেশন করছো তারা কিন্তু ডেফিনেটলি ওর প্রত্যেকটা কথাকে ফলো করো, কারণ যে কথাগুলো ও বলেছে, এবং ও সব থেকে ভালো লেগেছে ওর যেখানে নিজে ভুল করেছে সেটা কিভাবে শুধরে নেওয়া যায় সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছে। তোমরা সবাই সেটাকে ফলো করবে খুব ভালো করে। আই এম শিওর যে তোমরাও খুব তাড়াতাড়ি তোমাদের যে ডিজায়ার্ড যে র্যাঙ্ক মেডিকেল কলেজ রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে। অ্যান্ড অল দ্য বেস্ট তোমাদের সবাইকেও। আর তোকেও অনেক 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 অল দ্য বেস্ট, যে ভালো কলেজে যা, নতুন কলেজে যা, গিয়ে ভালো করে পড়াশোনা কর, ফিউচারে তোর যেটা এম রয়েছে ভালো প্র্যাকটিশনার্স হ। দ্যাটস সামথিং মানে আমি বলতে চাই। আজকে পডকাস্টটা এখানে ফিনিশ করছি।